প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে ইরান। দেশটির উন্নত অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিষয়টিকে হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রশাসন। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ডার ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসেই ইউরোপ থেকে মেক্সিকো এবং চীন পর্যন্ত চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা জারি করে দেশগুলিকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে এক প্রকার বাধ্য করাচ্ছেন। একই নীতি অনুসরণ করেছেন ইরানকে ঘিরেও। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য প্রধান বাধা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া। তাহলে কি ইরানের সরাসরি হামলা চালানোর পথেই হাঁটছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী নন তার প্রমাণ পাওয়া যায় তার সাম্প্রতিক নীতিগুলো পর্যালোচনা করলেই। তিনি মূলত যুক্তরাষ্ট্রের নীতি অন্য দেশের উপর চাপিয়ে দিতে চান, যার মাধ্যমে একপাক্ষিকভাবে সুবিধা ভোগ করবে মার্কিন প্রশাসন। তার এই নীতি মনোপালি বাজার ব্যবস্থার সাথে মিলে যায়। আর ট্রাম্প যে একজন ব্যবসায়ী সেই কথাই কাজে প্রমাণ করে চলেছেন তিনি। মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা সহায়তা নেওয়ার বিপরীতে অতিরিক্ত খরচ বহনে চাপ প্রয়োগ করছেন ট্রাম্প। অন্যদিকে চীনের ক্ষেত্রেও কোনো প্রকার ছাড় না দিয়ে দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে মরিয়া মার্কিন প্রশাসন। এখন তিনি ইউরোপের বিভিন্ন দেশের সাথেও শুল্ক যুদ্ধে জড়িয়েছেন। একই পররাষ্ট্র নীতি ইরানের ক্ষেত্রেও অনুসরণ করছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের হুঙ্কারে কোনো তোয়াক্কা করছে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করছে না কেন? এর উত্তরটি খুবই সহজেই দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ডার জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি। তিনি বলেন, ইরান বর্তমানে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। তারা আধুনিক সমরাস্ত্র তৈরিতে এখন বেশ এগিয়ে, যা যুক্তরাষ্ট্র সহ আমাদের সহযোগীদের জন্য ব্যাপক হুমকি। এই বিষয়ে ইরানের বিরুদ্ধে সহজেই যুদ্ধে জয় ছিনিয়ে আনা কারো পক্ষেই সম্ভব নয়। এছাড়াও দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো বেশ দুঃসাধ্যের কাজ। যুক্তরাষ্ট্রেই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে 9 মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পরম শত্রু রাশিয়ার সাথে জোট বেঁধেছে ইরান। আগামী 20 বছর যাবৎ ইরানের সামরিক ও প্রতিরক্ষা খাতে সাহায্য করবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। এমনকি তেহরানের পারমাণবিক কর্মসূচিতে সাহায্যের দ্বার উন্মোচন করেছে মস্কো। এদিকে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন স্বয়ংসম্পূর্ণ ইরান। গত বছর 2 দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান, যার মধ্যে নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ পশ্চিমাদের কড়া বার্তা পাঠায় ইরান। যুদ্ধের ময়দানে ইরান যে শুধুমাত্র একাই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে বিষয়টি ঠিক তা নয়। তেহরানের সমর্থনে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও প্রতিরোধের বলয় গড়ে তুলবে ইহুদিদের বিরুদ্ধে, যার ফলে যুদ্ধের জয়ের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে যুক্তরাষ্ট্রের থলিতে। এছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ রেখা নিতে তৈরি হবে ধোঁয়াশা। হুমকির মুখে পড়বে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে ময়দানে মার্কিন বাহিনীর খরচ ও সুবিধা নিয়েও এক হিসেব তো রয়েই গেছে। তাই ব্যয়বাহুল্য যুদ্ধের তুলনায় পত্রযুদ্ধকেই প্রাধান্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্ব মোড়ল ট্রাম্পের চিঠি প্রত্যাখ্যান করে তাকে চরম শিক্ষা দিল ইরান। বললেন, যা মন চাই তাই করো, তোমার হুমকির পরোয়া করে না ইরান। ইরানের দেখানো এই বিধ্যাঙ্গুলিতে রাতের ঘুম উড়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 100 চেষ্টাও 1000 নিষেধাজ্ঞাও কাবু করতে পারল না ইরানকে। উল্টো তাদের দ্বারাই নাস্তানাবুদ হয়ে মুখ লুকানোর দশা হয়েছে এই প্রেসিডেন্টের। এই চরম অপমানের পর কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মধ্যেই ইরান কোনো আলোচনায় বসবে না, এমন কঠোর অবস্থান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, তোমরা যা খুশি তাই করো। 11 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের জন্য এটা একেবারেই গ্রহণযোগ্য নয় যে কেউ নির্দেশ দেবে বা হুমকি দেবে আর আমরা তাই মেনে নেব। আমি বা আমরা কেউ এমন পরিবেশে কোনো আলোচনায় যাব না। এর আগে ট্রাম্প ইরানের নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠি হাতে পেয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি দিয়ে বলেন,
হুমকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র কেন? পৃথিবীর কোনো শক্তি ইরানকে বাধ্য করতে পারবে না। যদিও ট্রাম্প বলেন তিনি আলোচনার দরজা খুলে রাখতে চান, তবে আবারও তার আগে সর্বোচ্চ চাপ বৃদ্ধিতে ফিরেছেন তিনি। এই কৌশলের উদ্দেশ্য ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে, সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে যা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাবে। তেহরান অবশ্যই বারবারই দাবি করছে তারা মার্কিন অস্ত্র তৈরি করার চেষ্টা করছে না, তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা AIEA সতর্ক করে জানিয়েছেন ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা 60% ছুঁয়েছে এবং এটি অস্ত্রমানের 90%-এরও কাছাকাছি। 2019 সাল থেকেই ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়েছে। এর পিছনে বড় কারণ ছিল 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পূর্ণ বাহাল, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। মানবাধিকারের কথা যারা বলে তারাই কি সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন ইরান কোনো চাপ, নিষেধাজ্ঞা বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। পশ্চিমা দেশগুলো নিজেদের মানবাধিকারের পতাকা বাহক দাবি করলেও একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। তেহরানের মতে মানবাধিকার আজ রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, যা নির্দিষ্ট দেশগুলোর উপর চাপ প্রয়োগের হাতিয়ার মাত্র। এই প্রেক্ষাপটে ইরানের কূটনৈতিক অবস্থান কতটা শক্তিশালী আর নিষেধাজ্ঞার ফলে দেশটির জনজীবনের কি প্রভাব পড়ছে? 11 মার্চ ইরানে নারীদের সাফল্য প্রদর্শনীর এক অনুষ্ঠানে উপপররাষ্ট্রমন্ত্রী জানায় নিষেধাজ্ঞা কেবলমাত্র সরকারের উপর নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। খাদ্য, ওষুধ, অর্থনৈতিক সুযোগ সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কুফল স্পষ্ট। অথচ এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া দেশগুলি নিজেদের মানবাধিকারের রক্ষক হিসেবে উপস্থাপন করে। পশ্চিমাদের দ্বিমুখী নীতির জন্যই ইরানের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে মানবাধিকারের গুলি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যারা নিজেদের মানবাধিকার রক্ষার দাবি হিসেবে পরিচিত তারা ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিষদ এবং সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একের পর এক প্রস্তাব পাস করাচ্ছে, অথচ ইসরায়েলের গাজায় হামলা চালানো মানবতা বিধ্বংসী হামলার বিরুদ্ধে নীরব তারা। বরং তারা ইসরায়েলকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে। অন্যায়ের বিরুদ্ধে বারবারই সোচ্চার উপপররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 24 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন মানবাধিকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। একতরফা নিষেধাজ্ঞাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ এগুলো লক্ষ্য নিরপরাধ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্ব ব্যবস্থায় মানবাধিকারের সংখ্যা কি নিরপেক্ষে আছে? যদি মানবাধিকারকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় তবে সেটি কি আদৌ মানবাধিকার রক্ষার প্রচেষ্টা? তবে কি বিশ্ব এক নতুন কূটনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে যেখানে শক্তিধর দেশগুলোর নীতিতে দ্বিচারিতার মুখোশ উন্মোচিত হচ্ছে?